আসসালামু আলাইকুম। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে একটা সিরিজ অফ লেকচার রেডি করার, যেখানে আমরা আলোচনা করব থাইরয়েডের অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন এবং সার্জারি। মনে রাখবেন, থাইরয়েড গ্ল্যান্ড হলো এমন একটা ইম্পর্টেন্ট গ্ল্যান্ড যেটা সম্পর্কে আমাদের জানতে হবে মেডিসিনে, যেটা সম্পর্কে আমাদের ভালো নলেজ রাখতে হবে সার্জারিতে। সেজন্য আমরা চেষ্টা করব এখানে অ্যানাটমি, ফিজিওলজি আলোচনার পাশাপাশি একই সাথে আমরা মেডিসিনের কেসগুলো কীভাবে প্রেজেন্ট করব বা সেখান থেকে রিলেটেড সব কিছু আমরা জানার চেষ্টা করব, এবং সাথে সার্জিক্যাল যেই ইম্পর্টেন্স অর্থাৎ সার্জারিতে যেই পরিমাণ আমাদের ইএনটিতে যতগুলো নলেজ জানা দরকার সেগুলোর জন্য আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। প্রথমে আমরা চেষ্টা করব অ্যানাটমি এবং ফিজিওলজি এই বেসিক পার্টগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখার জন্য। তো আমরা ইনশাআল্লাহ শুরু করব আজকে থেকে নতুন একটা সিরিজ, যেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কিত সিরিজ। চলুন আমরা এটা শুরু করি। প্রথমে আসুন আমরা জেনে নিই থাইরয়েড হলো একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ওকে, তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড হলো ওসব গ্ল্যান্ড যেসব গ্ল্যান্ডগুলোর সিক্রেশনগুলো ব্লাডের মাধ্যমে পরিবাহিত হয়। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড হলো ওসব গ্ল্যান্ড যেসব গ্ল্যান্ডের সিক্রেশনগুলো একটা নির্দিষ্ট ডাক্টাল সিস্টেমের মাধ্যমে পরিবাহিত হয়। এটা সাধারণত এনজাইমকরণ করে, অপরদিকে এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো হরমোন রিলিজ করে। আমাদের থাইরয়েড গ্ল্যান্ড যেহেতু হরমোন রিলিজ করে, সুতরাং এটা ওয়ান টাইপ অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখন আমরা জানার চেষ্টা করব থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন। তো দেখেন, আমরা যখন থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন সম্পর্কে জানবো, তখন এটা মনে রাখবেন আমাদের ল্যারিংসের নিচে ট্রাকিয়ার সামনে অবস্থিত। তার মানে এখন আমরা আরেকটু জানার চেষ্টা করি, এই যে এটা ল্যারিংসের নিচে এবং থাইরয়েড গ্ল্যান্ডের সামনে অবস্থিত। আচ্ছা, এখন এটা 2 লেয়ার অফ প্রিটাকিয়াল ফাসার সামনে মাঝখানে অবস্থিত করে। এই জিনিসটা কি আমরা একটু পরেই আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমে আসুন এটার ওয়েট হলো আমরা 20 থেকে 25 গ্রাম, যেটা অ্যাভারেজে আমরা 25 গ্রামও ধরে রাখি। মনে রাখবেন এটার ওয়েট যত তার চেয়ে 5 গুণ বেশি, 5 টাইমস মোর আমরা ব্লাড সাপ্লাই হবে। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে হাইলি ভাস্কুলার একটা অর্গান। আমাদের থাইরয়েড গ্ল্যান্ড হলো এটা হাইলি ভাস্কুলার অর্গান। এখন আসুন আমরা মেইন ফাংশন সম্পর্কে জেনে নিই। আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মেইন ফাংশন হচ্ছে ক্যালসিয়াম রেগুলেশন, সাথে হচ্ছে বডি যে মেটাবলিক রেট সেটাকে রেগুলেট করা, এবং আমাদের সোমাটিক গ্রোথ এবং মেন্টাল গ্রোথকে আমাদেরকে কন্ট্রোল করা। এখানে ক্যালসিয়াম রেগুলেশনটা মেনলি ক্যালসিটোনিন দিয়ে করে থাকে। বাকি দুইটা কাজ আমরা দেখব থাইরয়েডের মেইন হরমোন T3 এবং T4 এর মাধ্যমে করে থাকে। আচ্ছা, এখন আসুন আমরা জানার চেষ্টা করি একটা থাইরয়েড গ্ল্যান্ডের কয়টা পার্টের মধ্যে। প্রথমে দেখুন আমাদের দুইটা লুপে ভাগ করি, একটা হচ্ছে রাইট লুপ আর একটা হচ্ছে লেফট লুপ। এই রাইট লুপ এবং লেফট লুপ দুইটার মাঝখানে জয়েন করে রাখে আপনার ইথমাস। আবার আমরা দেখব কখনো কখনো এই ইথমাস থেকে আপওয়ার্ড একটা প্রজেকশন তৈরি হয়, যেটাকে আমরা থার্ড লুপ অফ থাইরয়েড গ্ল্যান্ড বলি, যেটাকে আমরা পিরামিডাল লুপ বলি। আচ্ছা, তার মানে এখন আমরা কী লুপ পেলাম? রাইট লুপ, লেফট লুপ, আচ্ছা এক ধরনের থাইরয়েড পিরামিডাল লুপ। এছাড়াও ইন্টারকানেক্টিং থাকে থাইমাস। আচ্ছা, মনে রাখবেন এটা দেখতে অনেকটা বাটারফ্লাই শেপ। আচ্ছা, এখন আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট মনে রাখতে হবে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে তিনটা রিলেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সুপেরিয়র অ্যান্ড ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই তিনটা কেন ইম্পর্টেন্ট সেটা হলো আমরা যখন সার্জিক্যাল আমরা থাইরয়েড নিয়ে আলোচনা করব, তখন এই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা সম্পর্কে আমাদের ভালো জ্ঞান রাখতে হয়, না হলে যে কোনো থাইরয়েডেক্টমি করার সময় এই তিনটার যে কোনো একটা ইনজুরি হতে পারে, যেটা আমাদের পেশেন্টের জন্য মারাত্মক কমপ্লিকেশন তৈরি করতে পারে। আচ্ছা, তার মানে আমরা যখন থাইরয়েড সম্পর্কে জানবো, তবে অবশ্যই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, সুপেরিয়র ইনফেরিয়র থাইরয়েড আর্টারি সম্পর্কে জানতে হবে, সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এখন আসুন আরও কিছু সম্পর্কে জেনে নিই। এখানে থাইরয়েডের মধ্যে মনে রাখবেন একটা থাইরয়েড গ্ল্যান্ডে একটা অ্যাপেক্স থাকবে, একটা বেস থাকবে, তিনটা সারফেস, ল্যাটেরাল, মিডিয়াল, পোস্টেরিয়র, ল্যাটেরাল, এবং দুইটা বর্ডার, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার এবং এটা থাকবে পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা, এখানের মধ্যে আমাদের তিনটা জিনিসের উপর ফোকাস দিতে হবে। মনে রাখবেন এগুলো প্রতিটার আপনার
সারফেস বা বেস বা বর্ডারের সাথে রিলেশন আছে, বাট আমাদের তিনটা এখানে টপিক্সের ভালো করে নজর দিতে হবে, যেগুলো রিলেশনগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট জানা জরুরি। একটা হচ্ছে এফএক্স, মনে রাখবেন এই এফএক্সের দিকে থাইরয়েড গ্ল্যান্ডটা রিলেটেড থাকে আপনার সুপেরিয়র থাইরয়েড আর্টারি এবং এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ। ওকে, অপর দিকে আপনার বেসের দিকে, বেসের মধ্যে থাকবে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি এবং এবং লিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। একই সাথে আমাদের মনে রাখতে হবে পোস্টেরিয়র ল্যাটারাল সারফেসের ক্ষেত্রে একটা ক্যারোটিড শিট থাকে, যেখানে মধ্যে কমন ক্যারোটিড আর্টারি এটা রিলেশনে থাকবে। ওকে, আমরা এই তিনটা বিষয়ের উপর ফোকাস রাখবো, একটা হচ্ছে এফএক্স, একটা হচ্ছে ভেইস, আর একটা হচ্ছে পোস্টেরিয়র ল্যাটারাল সারফেস। আচ্ছা, এখন আসুন এটার এক্সাক্ট লোকেশনটা আমরা জানার চেষ্টা করি। মনে রাখবেন আমাদের ফিফথ সার্ভাইকাল ভার্টিব্রা থেকে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা লেভেল পর্যন্ত আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা আপনার অবস্থান করে। এক্ষেত্রে আরেকটা জিনিস আরও বেশি মনে রাখতে হবে, মনে রাখবেন ইথমাস, আমরা জানি ট্রাকিয়ার ক্ষেত্রে 16 to 20 সি শেপ আপনার ট্রাকিয়াল রিং বা ট্রাকিয়াল কার্টিলেজ থাকে, এর মধ্যে সেকেন্ড থেকে ফোর্থ ট্রাকিয়াল কার্টিলেজ বা ট্রাকিয়াল রিং পর্যন্ত আমাদের ইথমাসটা লোকেশন করে। এই যে দেখুন, এটাই হলো তার থার্ড লুপ অফ থাইরয়েড গ্ল্যান্ড, যেটাকে আমরা বলি পিরামিডাল লুপ। ওকে, আর একটা জিনিস আরও মনে রাখবেন, এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বড় হয় এবং এটা সাইজটা বাড়ে ডিউরিং প্রেগনেন্সি এবং মেনস্ট্রুয়েশন। তাহলে এতটুকু পর্যন্ত আমরা জানতে পারলাম থাইরয়েড গ্ল্যান্ডের লোকেশন C7 অর্থাৎ C5 ফিফথ সার্ভাইকাল ভার্টিব্রা থেকে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। আচ্ছা, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। এখন আসুন আমরা ক্যাপসুল সম্পর্কে। থাইরয়েড গ্ল্যান্ডটা একটা ক্যাপসুল দ্বারা আবৃত থাকে। এই ক্যাপসুলের মধ্যে একটা থাকে থ্রু ক্যাপসুল, একটা হচ্ছে ফলস ক্যাপসুল। থ্রু ক্যাপসুল যেটা আমাদের মনে রাখতে হবে, থ্রু ক্যাপসুলটা অপারেশনের সময় থ্রু ক্যাপসুল সহ আপনাকে রিমুভ করতে হবে, এতে আপনার ব্লিডিং কম হবে। মনে রাখবেন এটার সাথে পোস্টেটের একটা সম্পর্ক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের থাইরয়েডের ক্ষেত্রে যে ভেনাস ফ্লেক্সাস থাকে সেটা অবশ্যই থ্রু ক্যাপসুলের ভিতর থাকে। আর অন দ্য আদার হ্যান্ড আপনার পোস্টেটের ক্ষেত্রে দুই ক্যাপসুলের মাঝখানে ভেনাস ফ্লেক্সাস থাকে। এক্ষেত্রে আমরা সার্জিক্যাল একটা ইম্পর্টেন্স রিলেশন আছে। এখন আসুন ফলস ক্যাপসুলটা মেনলি প্রি টাকিয়াল ফার্স্ট লেয়ার দিয়ে তৈরি হয়। তাহলে এর মধ্যে দুই ধরনের আমরা ক্যাপসুল ফেলাম, একটা থ্রু ক্যাপসুল, একটা ফলস ক্যাপসুল। আশা করি ক্যাপসুল সম্পর্কে এতটুকু জানলে হবে। এরপর আসুন আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যে জিনিসটা জানতে হবে সেটা হলো আর্টারি সাপ্লাই। এখন আসুন আমরা জানার চেষ্টা করি আর্টারি সাপ্লাই। আচ্ছা, আমরা আর্টারি সাপ্লাই জানার জন্য আমাদের অবশ্যই এই ফিগারটা খুব বেশি ইম্পর্টেন্টলি বুঝতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিগার, এবং এই ফিগার বুঝলে আপনার আর্টারি সাপ্লাইটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। মনে রাখবেন আমরা জানি আমাদের আর্চ অফ অ্যাওর্টার তিনটা ব্রাঞ্চ আছে, যেটাকে আমরা BCS বলি, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, তারপর হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি। এগুলো সাধারণত লেফট কমন ক্যারোটিড আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। আর ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে আমরা জানি দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি, আর একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারি। এতটুকু পর্যন্ত বোঝা গেছে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের আর্চ অফ অ্যাওর্টা, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এখানে হচ্ছে কি রাইট সাবক্লেভিয়ান আর্টারি, এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি। এরপর এখানে আসুন একটু এসে দেখেন এই যে কমন সি লিখলাম, এটার নাম হচ্ছে কি লেফট কমন ক্যারোটিড আর্টারি, আর এটা হচ্ছে আমাদের সাবক্লেভিয়ান আর্টারি, লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এই যে লেফট কমন ক্যারোটিড আর্টারি এটা উপরের দিকে উঠে দুটো ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, আরটা হচ্ছে আপনার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এই যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দেখতে পেলেন, এই এক্সটার্নাল ক্যারোটিড থেকে একটা ব্রাঞ্চ চলে আসে, সেটার নাম হচ্ছে সুপেরিয়র থাইরয়েড আর্টারি। এটার নাম কি সুপেরিয়র থাইরয়েড আর্টারি। এই সুপেরিয়র থাইরয়েড আর্টারি আবার দুটো ব্রাঞ্চ আছে, একটা এন্টোরিয়র ব্রাঞ্চ, এটা পোস্টেরিয়র ব্রাঞ্চ। এই যে এন্টোরিয়র ব্রাঞ্চ এবং পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ সুপেরিয়র থাইরয়েড আর্টারি, এটা মূলত আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের এই আপার লুপে আপনার ব্লাড সাপ্লাই করে থাকে। তার মানে আমরা একটা ব্লাড সাপ্লাই পেয়ে গেলাম আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে, সেটা হলো আমাদের সুপেরিয়র থাইরয়েড আর্টারি, যেটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি একটা ব্রাঞ্চ। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আসে আপনার কমন ক্যারোটিড আর্টারি থেকে। বোঝা গেছে? আচ্ছা, আবার একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই সুপেরিয়র থাইরয়েড আর্টারির খুবই ক্লোজ রিলেশনে থাকে এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা একটা ল্যারিঞ্জিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, যেটা আলটিমেটলি একটা ভ্যাগাস নার্ভের একটা ব্রাঞ্চ। তার মানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে সুপেরিয়র ক্যারোটিড আর্টারির সাথে আমাদের এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ সম্পর্কিত। বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। এখন আমরা জানার চেষ্টা করবো আরেকটা ব্লাড সাপ্লাই। এই যে আমরা আপার লুপের ব্লাড সাপ্লাই সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো এই লোয়ার লুপের ব্লাড সাপ্লাই সম্পর্কে। এই যে দেখুন, এই যে একটা
আর্টারি আসতেছে, যেটা মূলত দেখা যাচ্ছে সাবক্লেভিয়ান আর্টারির একটা ব্রাঞ্চ। এই যে সাবক্লেভিয়ান আর্টারিটা প্রথমে এখানে থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক তৈরি করে, এরপর একটা ব্রাঞ্চ এদিকে চলে আসে, যেটাকে আমরা বলতেছি ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। তার মানে ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা হলো একটা থাইরোসার্ভাইকাল ট্রাঙ্কের একটা অংশ, যেটা আপনার সাবক্লেভিয়ান আর্টারি থেকে আগত। এটা কি করে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের লোয়ার অংশে সাধারণত ব্লাড সাপ্লাই করে। বোঝা গেছে? তাহলে দেখেন, আমরা একটা ব্লাড সাপ্লাই পেলাম সুপেরিয়র থাইরয়েড আর্টারি থেকে, একটা ব্লাড সাপ্লাই পেলাম আমরা ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। এরপর আসুন, এছাড়াও একটা ব্রাঞ্চ এদিকে দেখতেছেন, সেটা হচ্ছে হয় ডিরেক্টলি আর্চ অফ অ্যাওর্টা থেকে আপনার অ্যারাইভ করবে, অথবা আপনার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে অরিজিন করতে পারে। তার মানে সেই আর্টারিটার নাম হচ্ছে থাইরয়েডিয়া ইমা আর্টারি। এই থাইরয়েডিয়া ইমা আর্টারিটা হচ্ছে, আমরা এটাকে আরেকটা নামে বলতে পারি, সেটা হলো লুয়েস্ট থাইরয়েড আর্টারি। এই থাইরয়েডিয়া আর্টারি ইমা আর্টারি যেটা হলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক থেকে ডিরেক্টলি অরিজিন করতে পারে, অথবা আর্চ অফ অ্যাওর্টা থেকেও ডিরেক্টলি আপনার অরিজিন করতে পারে। এছাড়াও এখানে অনেক স্মল ব্রাঞ্চেস আছে, যেগুলো ইসোফেগাস এবং ট্রাকিয়াল আর্টারি থেকে আসে। তার মানে আমরা ইন এ নাটশেল যদি বলতে চাই, থাইরয়েড গ্ল্যান্ডের আর্টারি সাপ্লাই সম্পর্কে বলতে চাই, আমাদের এই চিত্রটা ভালো করে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে সুপেরিয়র থাইরয়েড আর্টারি, সেকেন্ড হচ্ছে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, থার্ড হচ্ছে আপনার থাইরয়েডিয়া ইমা আর্টারি, এবং সাম স্মল ব্রাঞ্চেস ফ্রম ইসোফেগাস অ্যান্ড ট্রাকিয়া। ওকে, তাহলে এই চারটা মূলত আর্টারির মাধ্যমে আমাদের থাইরয়েডের আর্টারি সাপ্লাইটা হয়ে থাকে। আশা করছি বোঝা গেছে। এখন আসুন ড্রেনেজ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি। এখন এই ভেনাস ড্রেনেজ সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমরা মনে রাখবেন সুপেরিয়র থাইরয়েড ভেইন, মিডল থাইরয়েড ভেইন এবং ইনফেরিয়র থাইরয়েড ভেইন, এই তিনটা ভেইন দিয়ে মেনলি আমাদের ভেনাস ড্রেনেজ হয়ে থাকে। এর মধ্যে সুপেরিয়র এবং মিডল এই দুইটা ভেইন ড্রেন করে আমরা ইন্টারনাল জুগুলার ভেইন, আবার ইনফেরিয়র যে থাইরয়েড ভেইন আছে সেটা হচ্ছে আমরা ড্রেন করে লেফট ব্রাকিওসেফালিক ভেইন। এছাড়াও অনেক সময় দেখা যায় একটা ফোর্থ থাইরয়েড ভেইন থাকে, যেটাকে আমরা ভেইন অফ কচার বলি, যেটা সাধারণত মিডল এবং ইনফেরিয়র এই দুইটার মাঝখানে থাকে। এটাও আমরা ড্রেন করে ইন্টারনাল জুগুলার ভেইন। এতটুকু পর্যন্ত ভেনাস ড্রেনেজ থেকে জানলে হবে ইনশাআল্লাহ। এখন আসুন আমরা লিম্ফ্যাটিক ড্রেনেজ সম্পর্কে জানার চেষ্টা করি। মনে রাখবেন, এই যে আমরা এখানে একটা ফিগার আউট করলাম, যেটা আপনারা দেখতে পারেন। আমরা যে ইনশাআল্লাহ এই পিডিএফটা প্রোভাইড করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে, আমরা সেখানে জয়েন হলে ইনশাআল্লাহ এটা দেখতে পারবেন। এখন আসুন, লিম্ফ্যাটিক ড্রেনেজের ক্ষেত্রে মনে রাখবেন, আপার পার্ট অফ দ্য আপনার থাইরয়েড গ্ল্যান্ডের লিম্ফ-নোডগুলো ড্রেন করে মেনলি আপার ডিপ সার্ভাইকাল লিম্ফ-নোড, এবং লোয়ার পার্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের লিম্ফগুলো ড্রেন করে আমরা লোয়ার ডিপ সার্ভাইকাল লিম্ফ-নোড। এগুলো সাধারণত প্রিটাকিয়াল অথবা প্যারাটাকিয়াল লিম্ফ-নোডের মাধ্যমেই এই দুইটা গ্রুপ অফ লিম্ফ-নোডে ড্রেন করে। এছাড়াও আমরা আমাদের সুপ্রা ক্যাপসুলার প্লেক্সাস থেকে যে লিম্ফ-নোডগুলো আছে, সেগুলো সাধারণত সেন্ট্রাল কম্পার্টমেন্ট অফ জাক্সটাথাইরয়েড অর ডেলফাইন এবং প্যারাথাকিয়াল লিম্ফ-নোডে ড্রেন করে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা জানলাম। এখন আসুন নার্ভ সাপ্লাই ক্ষেত্রে মেনলি আপনার মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ন এবং পার্লি সুপেরিয়র ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়নের নার্ভ সাপ্লাইগুলো এখানে হয়ে থাকে, যেগুলো মেনলি হচ্ছে বেসোকনস্ট্রিক্টর। এর চেয়ে বেশি কিছু এখানে জানা দরকার নেই। এরপর হচ্ছে হিস্টোলজি। এখানে দুই টাইপ অফ সেল থাকে আমরা জানি, একটা ফলিকুলার সেল, একটা প্যারাফলিকুলার সেল। এই ফলিকুলার সেল থেকে আপনার আসবে কি T3 এবং T4, আর প্যারাফলিকুলার সেল থেকে আপনার আসবে জাস্ট ক্যালসিটোনিন। এই ক্যালসিটোনিনটার কাজ হচ্ছে ক্যালসিয়ামকে রেগুলেট করা। অপরদিকে ফলিকুলার থেকে আগত T3 এবং T4 এদের কাজ হচ্ছে মেনলি BMR, অর্থাৎ আমাদের বডি মেটাবলিক রেটগুলোকে কন্ট্রোল করা, বেসাল মেটাবলিক রেট যেগুলো আছে সেগুলো কন্ট্রোল করা, একই সাথে আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল গ্রোথটাকে ডেভেলপমেন্ট করা। ওকে, এতটুকু পর্যন্ত আমরা জানলাম। এখন আসুন আমরা ডেভেলপমেন্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এক্ষেত্রে দেখেন, এরা মেনলি ডেভেলপ করে মেডিয়ান এন্ডোডার্মাল থাইরয়েড ডাইভার্টিকুলাম থেকে। এখানে এটা ফাংশনিং হয় থার্ড মান্থ অফ ডেভেলপমেন্ট, এবং আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে থাইরোগ্লোসাল ডাক্ট যেটা আছে সেটা আমরা ডেভেলপ করে মেডিয়ান বার্ট অফ ফেরিংস, যেটা আমাদের ফোরামেন সিকাম হিসাবে, র্যামনেন হিসাবে আমাদের টাঙের anterior টুটাট অ্যান্ড posterior ওয়ান টাটের মাঝখানে পাওয়া যায়। আর যদি এটা পারসিস্ট করে তখন আমাদের থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট হতে পারে।
এখন আসুন আর একটু জেনে নিই। আমাদের মনে রাখবেন একটা জিনিস, এটার পাশাপাশি আমাদের থাইরয়েডের পাশাপাশি একটা ইম্পর্টেন্ট অর্গান হলেও আমরা যেটা রিলেশনে আমরা শিখতে বলছিলাম সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা থার্ড অ্যান্ড ফোর্থ পেরিঞ্জিয়াল পাউচ থেকে তৈরি হয়। এর মধ্যে থার্ড পাউচ থেকে আসে আমরা ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং ফোর্থ পাউচ থেকে আসে আমরা সুপেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আর থাইমাস আছে থার্ড পাউচ থেকে। ওকে, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যারাইজ করে। দেখুন এখানে থার্ড পাউচ থেকে আপনার অ্যারাইজ করা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে আমরা বলছি ইনফেরিয়র, ফোর্থ পাউচ থেকে অ্যারাইজ করা আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে বলছি সুপেরিয়র। হোয়াই? আসলে এটা কারণ হচ্ছে আপনার অ্যানাটমিক্যাল পজিশনের কারণে। দেখুন এখানে থার্ড পাউচ থেকে থাইমাস গ্ল্যান্ডও অরিজিন করে, সাথে হচ্ছে ইনফেরিয়র আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডও অরিজিন করে। যখন থাইমাস গ্ল্যান্ডটা নিচের দিকে ডিসেন্ড করে, অর্থাৎ এর আমরা নিচের দিকে অরিজিনাল পজিশনে চলে যাই, তখন ও কী করে আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকেও নিচে নিয়ে আসে। সে কারণে তার পাউচ থেকে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা তৈরি হয় সেটা সাধারণত একটু নিচের দিকে থাকে, যেটা ইনফেরিয়র। সেজন্য একে আমরা বলি ইনফেরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আশা করি এতটুকু বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। এখন আসুন আমরা ক্লিনিক্যাল কিছু অ্যানাটমি নিয়ে আলোচনা করি। এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আমাদের মেডিসিন এবং সার্জিক্যাল পারপাস। ওকে, প্রথমে দেখুন এটা থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং হলো, সেটা আমরা গয়টার হিসাবে আমরা সাধারণত বলি, এবং যেটা হচ্ছে আমরা পালপেট করতে পারি পিছন থেকে। আমরা যখন থাইরয়েড এক্সামিনেশন নিয়ে আলোচনা করব তখন এটা ইনশাল্লাহ দেখা যাবে। এখন আসুন তারপরে হাইপার থাইরয়েডিজম। আমরা জানি হাইপার থাইরয়েডিজম হলে থাইরয়েডেক্টমি করতে হয়। সবগুলা কেসে না, ইন্ডিকেশন অফ থাইরয়েডেক্টমি যখন আমরা থাইরয়েডেক্টমি নিয়ে আলোচনা করব তখন ইনশাল্লাহ আমরা আলোচনা করব। আর কখনো কখনো সাবটোটাল থাইরয়েডেক্টমি করতে হয়। এই সাবটোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে আমরা দেখব যে পোস্টেরিয়র পার্ট অফ বোথ লুবে ফেলা হয় না, মানে আমাদের বোথ লুবের পোস্টেরিয়র পার্টে সাধারণত ফেলা হয় না। এক্ষেত্রে সাবটোটাল থাইরয়েডেক্টমির ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্স আছে। সেগুলো হলো আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের যে রিমুভাল সেটা আমরা অ্যাভয়েড করতে পারি, একই সাথে পোস্ট অপারেটিভ মিক্সোইডিমা এটাও অ্যাভয়েড করতে পারি। তার কারণ হচ্ছে এখানে তো কিছু পরিমাণ লুব আমরা থেকে যাচ্ছে, লুবের কিছুটা অংশ আমাদের থেকে যাচ্ছে, তাহলে ওই কিছু অংশ যদি ফাংশনাল ফলিকল থাকে সেগুলো থেকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হবে। সে কারণে মিক্সোইডিমা অর্থাৎ হাইপোথাইরয়েডিজম সাধারণত আমরা প্রিভেন্ট করতে পারি। একই সাথে হাইপারথাইরয়েডিজম যখন হয়, বেশি হয়, তখন আমরা ইনফ্যান্টের ক্ষেত্রে হয় তখন আমরা কিডনিজম বলি, আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা বলি মিক্সড এডিমা বলি। এখন আসলে মেরিলিয়ান্সির ক্ষেত্রে দেখেন এই থাইরয়েড গ্ল্যান্ড মেরিলিয়ান্সি কিন্তু আমাদের প্রেশার সিন্ড্রোম তৈরি করে, অর্থাৎ এটা কম্প্রেস করে আমরা ইসোফেগাসকে কম্প্রেস করতে পারে, ট্রাকিয়াকে আমরা কম্প্রেস করতে পারে, আবার লিকারেন লেরিঞ্জিয়াল নার্ভকেও আমরা কম্প্রেস করতে পারে। যখন ও ট্রাকিয়াকে আপনার কম্প্রেস করবে তখন ডিসনিয়া হবে, আমরা ইসোফেগাসকে কম্প্রেস করবে তখন ডিসফেজিয়া হবে, লিকারেল লেরিঞ্জিয়াল নার্ভকে যখন ও কী করবে আপনার কম্প্রেস করবে তখন ডিসফোনিয়া অথবা হর্সনেস অফ ভয়েস তৈরি হবে। আচ্ছা, এরপর আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের আনসার নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে থাইরয়েডেক্টমিতে কেন সুপেরিয়র থাইরয়েড আর্টারিটা এই থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি কাটা হয়, মানে লাইগেট করা হয় এবং ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা কেন আপনার থাইরয়েড গ্ল্যান্ডের থেকে দূরে লাইগেট করা হয়। এখন একটা জিনিস দেখেন, এখানে আমরা আগেই বলছিলাম সুপেরিয়র থাইরয়েড আর্টারিটা আপনার এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভের রিলেশনে থাকে, অপরদিকে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি সেটা হচ্ছে আপনার লিকারেল লেরিঞ্জিয়াল নার্ভের রিলেশনে থাকে। এখানে আমরা যখন ফিগারের মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে সুপেরিয়র আমরা থাইরয়েড আর্টারিটা লিকারেল লেরিঞ্জিয়াল নার্ভের আপার পার্টে এই যে এই অংশে দেখেন একদম ক্লোজলি রিলেটেড থাকে, কিন্তু কিছুটা দূরে যেটা আবার থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি এই অংশে এই দুইটা আর্টারি এবং নার্ভের মাঝখানে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে। সে কারণে যখন আমরা থাইরয়েডেক্টমি করি তখন এই সুপেরিয়র থাইরয়েড আর্টারিটা আপনার থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি এই আপার পুলের মধ্যে লাইগেট করি, যাতে আমাদের এই নার্ভটা আপনার ইনজুরি না হয়। অপরদিকে আমরা যখন এই যে লিকারেল লেরিঞ্জিয়াল নার্ভ এবং ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা দেখি তখন লক্ষ্য করি এর এই অংশে, অর্থাৎ যে অংশটা আপনার থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি সেই অংশে এই আর্টারি এবং নার্ভ দুটো খুবই ক্লোজ রিলেশনে থাকে। অপরদিকে কিছুটা দূরে অংশ, অর্থাৎ এই গ্ল্যান্ড থেকে কিছুটা দূরে এই যে আপনার আর্টারি এবং নার্ভ তারা কিছুটা ডিস্টেন্স মেনটেন করে, ফলে আমরা যখন থাইরয়েডেক্টমি করি তখন এই অংশে আমরা লাইগেট করার চেষ্টা করি। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তাহলে এই কারণে আমরা থাইরয়েডের সময় সুপেরিয়র থাইরয়েড আর্টারিটা আমাদের এই গ্ল্যান্ডের কাছাকাছি লাইগেট করি, আবার ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা গ্ল্যান্ড থেকে কিছুটা দূরে লাইগেট করি। তাহলে আশা করি এই অংশটা বুঝতে পারছেন। এখন আসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে কি সার্জিক্যাল রিস্ক জোন। আমাদের
লেরিঞ্জিয়াল নার্ভ যখন লেরিংসে এন্ট্রি করবে তখন কোথায় করবে? অ্যাট দ্য ক্রিকোথাইরয়েড জয়েন্টে। ক্রিকোথাইরয়েড যেই জয়েন্টে যেখানে আছে সেখানে হচ্ছে আবার আমাদের ভেরিস লিগামেন্ট অথবা লিগামেন্ট অফ ভেরিস থাকে। এটা এক ধরনের কনডেন্স লেয়ার অফ প্রি টাকিয়াল ফাসা, যেটা আমাদের থাইরয়েডের দুইটা ফ্রি টাকিয়াল ফাসা আছে সেগুলোর মধ্যে আমাদের থাইরয়েডটা থাকে। এই ফ্রি টাকিয়াল ফাসাটা আবার টাকিয়ার সাথে যুক্ত, ফলে এর লিগামেন্টাম ভেরিসটা আমাদের থাইরয়েড এবং আমরা ট্রাকিয়ার মাঝখানে একটা বাইন্ডিং বা বোন তৈরি করে, ঠিক আছে। তো এই জায়গাতে থাইরয়েডেক্টমি করার সময় বলা হয় নার্ভটা ইনজুরি হওয়ার রিস্ক সবচেয়ে বেশি, কারণ আমরা এক্ষেত্রে ক্যাপসুলটা সহ আপনার থ্রু ক্যাপসুলটা সহ ফেলে দেওয়ার সময় অনেক সময় এই ইনজুরি হওয়ার সম্ভাবনা এখানেই সবচেয়ে বেশি। এখন আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস জানার চেষ্টা করি, আমাদের এই লিগামেন্ট লেঞ্জের নার্ভটা কখনো কখনো আপনার ভিয়াস ট্রায়াঙ্গেল তৈরি করে। এই ভিয়াস ট্রায়াঙ্গেলটা কি? যেখানে আপনার একটা ট্রায়াঙ্গেল, যেখানে আপনার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকবে সুপেরিয়রলি, আমরা বেসের দিকে থাকবে কমন ক্যারোটিড আর্টারি এবং আমরা লিগামেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, ঠিক আছে। এই তিনটা এরকম আমরা আর্টারি এবং নার্ভ মিলে আমাদের একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, যেটাকে আমরা বলি রিডেলস ট্রায়াঙ্গেল অথবা ভিয়াস ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা এখন আসুন, এখন আসুন, অনেক সময় লিগামেন্ট লেরিঞ্জিয়াল নার্ভকে আমরা কমনলি কোথায় পাই? আমরা দেখা যাচ্ছে আমাদের গ্ল্যান্ডের পোস্টেরিয়র ল্যাটারাল সারফেসের একটা টিউবারকল থাকে, যেটাকে আমরা বলি টিউবারকল অফ জুকার ক্যান্ডেল। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের গ্ল্যান্ড, ঠিক আছে। গ্ল্যান্ডের এই সারফেসটাকে আমরা বলি পোস্টেরিয়র ল্যাটারাল সারফেস। দেখুন, এই পোস্টেরিয়র ল্যাটারাল সারফেসের একটা টিউবারকল অর্থাৎ একটা উঁচু জায়গা আছে, সেই জায়গার কাছ দিয়ে আমাদের দেখা যাচ্ছে লিগামেন্ট লেরিঞ্জিয়াল নার্ভটা পাস করতেছে। সে কারণে আমরা বলতেছি বেশিরভাগ সময় দেখা যায় লিগামেন্ট লেরিঞ্জিয়াল নার্ভটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের এই যে টিউবারকল অফ জুকার ক্যান্ডেল এর আশেপাশে পাওয়া যায়, ঠিক আছে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আসলে অ্যানাটমি নিয়ে আলোচনা। এখানে সবচেয়ে বেশি আমাদের ফোকাস রাখতে হবে এখানে আর্টারি সাপ্লাইটা, ঠিক আছে, এবং ডেভেলপমেন্টাল একটু জানতে হবে, সাথে হচ্ছে আর্টারি সাপ্লাই, ঠিক আছে। আজকে তাহলে এতটুকু পর্যন্ত আলোচনা করি এবং আগামী লেকচারে ইনশাল্লাহ আমরা ফিজিওলজি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।